পার্লারের মেয়েরা অত্যন্ত যত্ন নিয়ে হৃদির মুখে হালকা কিন্তু নিখুঁত ব্লাশ অন এবং চোখে ডার্ক স্মোকি মেকআপ করে দিয়েছে। ঠোঁটে লেহেঙ্গার সাথে মিলিয়ে গাঢ় মেরুন লাল রঙের লিপস্টিক দেওয়াতে তার মায়াবী রূপ যেন আরও ঠিকরে বেরোচ্ছে। সবশেষে তার মাথার উপরে আলতো করে বসিয়ে দেওয়া হলো একটি বিশাল হালকা ওড়নার ওয়ান লেয়ার ঘোমটা। ওড়নার চারপাশে চওড়া পাটটা তার মুখের অবয়বকে এক অদ্ভুত কোণে নজরে এনে দিয়েছে। ঘোমটার পাতলা নেটের আড়াল থেকে হৃদির ওই লাজুক নিষ্পাপ মুখটা দেখতে একদম স্বর্গের পরীর মতো লাগছে। শুভ্রা, মিহি আর পাখি আগেই হৃদিদের বাড়িতে চলে এসেছে। পাখি, মিহি দুজনেই বাহিরে আত্মীয়দের সাথে সময় কাটাচ্ছে। শুভ্রা চুপচাপ হৃদির ঠিক পাশেই বসে আছে। শুভ্রা পরেছে আজ ডার্ক খয়েরি আর মেরুন শেডের একটা মডার্ন লং গাউন, যার সামনের দিকটা বুক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চেরা ফ্রন্ট ওপেন স্টাইলের, যা থেকে ভেতরের রাজকীয় সুতোর কাজ করা ঘেরওয়ালা স্কার্টটি মায়াবীভাবে উকি দিচ্ছে। গাউনের পুরো বুক জুড়ে গলার চারপাশে এবং হাতার কবজিতে গোল্ডেন জারদোসি সুতোর নিখুঁত ও ভারী কারুকার্য। হালকা নেটের ওড়নাটি সে এক কাঁধে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছে, যার জমিনে ছোট ছোট চুমকির কাজ চকচক করছে। গলার উপরে মানানসই একটি গোল্ডেন নেকলেস এবং দুই হাতে হালকা সোনালি চুড়ি। মাঝখানে নিখুঁত সিঁথি কেটে সিল্কি সোজা চুলগুলো দুই কাঁধের উপর দিয়ে সামনে ও পিঠে খোলা ছেড়ে দেওয়া। পোশাকের এই আভিজাত্যপূর্ণ ও মডার্ন স্টাইল শুভ্রার পুরো অবয়বে এক রাজকীয় লুক এনে দিয়েছে। দেখতে একদম খয়েরি পরীর মতো লাগছে শুভ্রাকে, কিন্তু এত সুন্দর একটি সাজের পরেও তার মায়াবী মুখে হাসির কোনো লেশ মাত্র নেই। চারপাশের আনন্দের কোলাহল, মানুষের হইচই আর উৎসবের পরিবেশ সব কিছুই তার কাছে প্রচণ্ড বিরক্তিকর লাগছে। আর মাত্র 2 দিন বাদে তার নিজের বিয়ে, অথচ তার মনে হচ্ছে 2 দিন পর তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ভাবতেই বুক ঠেলে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তার, কিন্তু দাঁতে দাঁত চেপে সে কোনো রকমে কান্নাটা আটকে ফেলল। শুভ্রা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে আর কোনো দিন ঈশানের সাথে দুষ্টুমি করবে না, নিজে থেকে চেয়েছে একটা কথাও বলবে না। মানুষটা হয়তো তার উপরে এমনিতেই প্রচণ্ড বিরক্ত হয়, তাই অযথা আর কাউকে বিরক্ত করতে চায় না সে। এদিকে হৃদি এখনও জানে না যে শুভ্রার বিয়ে ঠিক হয়ে গেছে। সকাল থেকে বিয়ের হাজারো ব্যস্ততার কারণে কেউ তাকে এই খবরটা বলার সময়টুকু পর্যন্ত পায়নি। ঠিক দুপুর 3টার সময় চৌধুরী বাড়ির গাড়ির সারি সারি লাইন এসে হৃদিদের বাড়ির নান্দনিকভাবে সাজানো বড় গেটের সামনে থামল। মোট 8টি বিলাসবহুল গাড়ি একদম তাজা ফুল দিয়ে রাজকীয়ভাবে সাজানো হয়েছে, আর বাকিগুলো সাদাসিধেভাবেই এসেছে। সবার সামনে এগিয়ে এসে থামল শুভ্রের নিজের প্রিয় ব্ল্যাক মার্সিডিজ প্রাইভেট কার। গাড়িটির বনের জুড়ে তাজা লাল ও সাদা গোলাপ আর রজনীগন্ধার এক বিশাল ও ঘন চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, যার একপাশে মায়াবী লতার মতো নেমে এসেছে। বাম পাশের হেডলাইটের দিকে উইন্ডশিল্ডের নিচে কাচের কোণ ঘেঁষে বসানো হয়েছে হালকা গোলাপি ও সাদা নেটের টিস্যু কাপড়ের বড় বড় চমৎকার বো এবং রিবন, যা হালকা বাতাসে আলতো করে কাঁপছে। গাড়ির চারপাশের দরজার হাতলগুলোতে রজনীগন্ধার ছোট ছোট ঝালর ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর পেছনের ব্যাকওয়ালা জুড়ে রয়েছে লাল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা একটি সুন্দর হৃৎপিণ্ডের অবয়ব। চকচকে কালো গাড়ির ওপর লাল সাদা ফুলের এই রাজকীয় কম্বিনেশন দূর থেকেও সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বরের গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে প্রথমে নিচে নামল ঈশান, তারপর পরই পেছনের দরজা দিয়ে নামল রিফাত, আর সব শেষে বেশ গাম্ভীর্য নিয়ে গাড়ি থেকে নামলেন সোহান চৌধুরী। গাড়ির পিছনে সিটে রাজকীয় ভঙ্গিতে বসে আছে শুভ্র। তার পরনে আজ খাঁটি সিল্কের তৈরি একটি অত্যন্ত দামি সোনালি কালারের শেরওয়ানির কলার থেকে শুরু করে পুরো বুক জুড়ে সূক্ষ্ম সুতো আর জরির নিখুঁত কাজ করা। তার গলার দুপাশ দিয়ে ঝুলে আছে মখমলের একটি রাজকীয় উত্তরীয়, যা শেরওয়ানির আভিজাত্যকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। বাঁ হাতের কবজিতে
চকচক করছে একটি দামি ব্র্যান্ডেড ঘড়ি। গাড়ি এসে থামলেও শুভ্র এখনও নিচে নামেনি। সে গাড়ির ভেতরে আরাম করেই বসেই তার শেরওয়ানির পকেট থেকে ফোনটা বের করলো। ফোন স্ক্রিনের আলো মুখে পড়তেই সে আলতো হেসে হৃদির হোয়াটসঅ্যাপে মেসেজ করলো। চলে এসেছ রোহিণীশ, রেডি তো তুই আমার হওয়ার জন্য? মনে রাখিস, আজ যদি তোকে নিজের করে নিয়ে যাই, ফেরার সব রাস্তা তোর জন্য ফরএভারের জন্য বন্ধ হয়ে যাবে। পাশে বসা তুর্য শুভ্রের মিটিমিটি হাসির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কিরে শালা, এখন কি গাড়ি থেকে নামবি নাকি এভাবেই ভেতরে বসে থাকবি? ঠিক তখনই আশেপাশে সব মানুষ হইচই করে দৌড়ে গাড়ির সামনে এসে ভিড় জমালো বর দেখার জন্য। রাবেয়া এহসান তাড়াহুড়ো করে একটি রূপোর ট্রেতে মিষ্টি, শরবত আর একটা চকচকে হীরের আংটি সাজিয়ে দিলেন। বাঙালিদের নিয়ম অনুযায়ী বরকে মিষ্টি খাইয়ে কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামাতে হয়। তাই রাবেয়া এহসান দ্রুত এগিয়ে এসে শুভ্রের পাশের গাড়ির দরজাটা খুললেন। শুভ্র তখনও নিজের মতো গভীর মনোযোগে ফোন চাপছে। রাবেয়া এহসান কাঁটা চামচ দিয়ে এক পিস রসালো মিষ্টি তুলে শুভ্রের মুখের সামনে ধরে স্নেহের সুরে বললেন, শুভ্র বাবা, হ্যাঁ কল। মিষ্টির কড়া ঘ্রাণে শুভ্রের নাক কুঁচকে গেল। সে সামনে তাকিয়ে চামচের ডগায় মিষ্টিটা দেখেই মুহূর্তে মুখটা দূরে সরিয়ে নিল। ভ্রু কুঁচকে বিরক্তির সুরে বলল, হোয়াট আর ইউ ডুইং ফুপি? মিষ্টি কেন? সরাও প্লিজ এটা এখান থেকে। রাবেয়া এহসান মিষ্টিটা শুভ্রের মুখের আরও কাছে নিয়ে আবারও স্নেহের সুরে বললেন, একটু খা বাবা, নিয়ম তো, একটুখানি খেতে হয়। শুভ্র নাক সিটকে আরও খানিকটা পিছিয়ে গিয়ে বিরক্তির সুরে বলল, নো ফুপি, সরাও এটা এখান থেকে, আমি খাবো না। পাশ থেকে তুর্য এবার শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে বলল, আরে শালা একটু খানা, খেতে হয়, নিয়ম এটা। শুভ্র তুর্যর দিকে একদম বাঁকা চোখে তাকালো। তার ডার্ক চোখের মনিতে বিরক্তি ফুটিয়ে তুলে বলল, এতই যখন রুলস অ্যান্ড রেগুলেশনসের দরদ, তাহলে তুই খেয়ে নে। শুভ্রের মুখ থেকে এই চ্যালেঞ্জিং কথাটা শুনেই তুর্যের জেদের বসে রাবেয়া এহসানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সে বলল, আন্টি আমাকে দেন, এই শালা বদলে আমি খেয়ে দিচ্ছি। রাবেয়া এহসান আর কি করবেন, হেসে ফেলে তুর্যকেই মিষ্টিটা খাইয়ে দিলেন। বরযাত্রী আর গেটের সামনে থাকা অন্য সব মানুষ তাদের এই কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল। তুর্য বেশ তৃপ্তি নিয়ে মিষ্টি চিবুতে চিবুতে শুভ্রকে খেপানোর জন্য বলল, তাহলে বউটা আমাকে দিয়ে দে, নিয়ম যেহেতু মানিস না। কারণ কবুল বলাটাও একটা নিয়ম। পরে দেখা গেল কাজী কবুল বলতে গেলে তুই মুখ ফিরিয়ে বলবি আমি কবুল বলবো না। কথাটা শোনা মাত্রই শুভ্র একজোড়া জ্বলন্ত ও রাগের চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রের ওই মারকুটে চাহনি দেখেই তুর্য আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। হাসতে হাসতে সাথে সাথে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে চলে গেল। রাবেয়া এহসান এবার আলতো হেসে শুভ্রর ডান হাতের অনামিকায় দামি হীরের আংটিটা পরিয়ে দিলেন। আংটি পরানো শেষ হতেই শুভ্র খুব ধীর স্থির পায়ে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে ছিটকে নিচে নেমে আসলো। অন্যদিকে হৃদি ফোনে শুভ্রের পাঠানো সেই রোম্যান্টিক মেসেজটা দেখছিল। মেসেজটা পড়ার পরে তার মনের ভেতরে কেমন যেন এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে নিজের অজান্তেই শুভ্রের হাতটা শক্ত করে ধরে নিয়ে সোজা ছাদে চলে এসেছে। হৃদি ছাদের রেলিং ধরে নিচে ঝুঁকে গেটের কাছে শুভ্রাতের গাড়ি আসা এবং মিষ্টি খাওয়ানোর সব কাণ্ড সাগ্রহে দেখছে। শুভ্রাও তার পাশে এসে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তবে নিচে মজার কাণ্ডে নয়, শুভ্রার চোখ দুটো সম্পূর্ণ নিজের অজান্তেই নিচে দাঁড়িয়ে থাকা ঈশানের উপরে গিয়ে স্থির হয়ে আছে। ঈশান এখন দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে রিফাতের সাথে বেশ মনোযোগ দিয়ে কি যেন একটা কথা বলছে। তার পরনে একটা চমৎকার অ্যাশ কালারের শার্ট আর সাথে ধপধপে সাদা জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কোনোই পর্যন্ত গোটানো, যার ফলে তার সুগঠিত হাত দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে গুছিয়ে ব্যাকব্রাশ করা, আর বাম হাতের কবজিতে শোভা পাচ্ছে একটি দামি ব্র্যান্ডেড ঘড়ি। দূর থেকে হালকা রোদের মধ্যে রোদেলা দুপুরে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে কোনো দামি দামি সিনেমার নায়ক শুটিংয়ের মাঝে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা পলকহীন চোখে সেই নায়কের দিকেই তাকিয়ে রইল, যার বুকে জড়িয়ে যাওয়ার অধিকারটুকুও তার আর মাত্র দুদিন পরে চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই চেনা পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে
ঈশানের তীক্ষ্ণ চাহনি আচমকা গিয়ে আছড়ে পড়ল ছাদের ওই শান্ত কোণে, যেখানে শরতের মেঘের মতো বিষাদ বুকে নিয়ে দাঁড়িয়েছিল হৃদি আর শুভ্রা। শুভ্রার দিকে চোখ পড়তেই এক লহমায় ঈশানের বুকের ভেতরটা যেন থমকে গেল চারপাশের চেনা বাতাসও। ছাদের রেলিং ধরে পলকহীন নয়নে মেয়েটা তার দিকেই চেয়ে আছে, যেন চাক্ষুষ কোনো মায়ায় আটকে গেছে তার চোখের পাতা। আলতো বাতাসের হিল্লোলে শুভ্রার পিঠ ময় ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো চঞ্চলা মেঘের মতো উড়ছে অবিরত। ঈশান যেন সেই তীব্র চাহনির ভার সইতে পারল না। এক বুক গোপন অস্বস্তি নিয়ে মুহূর্তে নিজের চোখ জোড়া নামিয়ে নিল মাটির পানে। এদিকে বরের সাজে সজ্জিত শুভ্রেরও ব্যাকুল চোখ দুটো ছিটকে গিয়ে পড়ল ছাদের সুনীল সীমানায়। প্রিয়াকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুষ্টুমি ভরা হাসি। সবার চোখের আড়ালে নিজের হাতটি ঠোঁটে ছুঁয়ে সে শটান এক বসন্তের হাওয়া ফ্লাইং কিস ছুঁড়ে দিল হৃদির উদ্দেশ্যে। হৃদির লজ্জায় আর বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। মনে মনে তীব্র অভিমানে গাল ফুলিয়ে ভাবল, লোকটার বুকে কি শরম লজ্জা বলতে কিছুই নেই। এই ভরা মজলিসে এত মানুষের সামনে এমন অসভ্যতামি কেউ করে? কিন্তু মন তো অবাধ্য নদীর মতো, বারণ শোনে না। হাজার বকলেও নিজের মনকে ধরে রাখতে না পেরে রীতি যখন চোরের মতো আবারও নিচে তাকালো, অমনি দূর থেকে শুভ্র তার এক চোখ টিপে মায়াবী এক ইশারা ছুড়ল। সেই ইশারার তীব্র আঘাত যেন তীরের মতো সোজা গিয়ে লাগলো রীতির অবুঝ হার্টে। এক লহমায় স্তব্ধ হয়ে গেল তার হৃদস্পন্দন। সে বেশ বুঝল এই ছাদের কার্নিশে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা মানেই লোকটার এমন উন্মাতাল ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। সে আর ঝুঁকি না নিয়ে শুভ্রর নরম হাতটি নিজের মুঠোয় পুরে এক প্রকার টেনেই ছাদ থেকে নিয়ে চলে এলো। কিছুক্ষণের মাঝেই মিহি এক রাশ ব্যস্ততা নিয়ে দৌড়ে রুমে এসে ঢুকল। শুভ্রাকে ওইভাবে শান্ত বসে থাকতে দেখে বিস্ময়ে চোখ কপালে তুলে বলল, তুই এখন এখানে মূর্তির মতো বসে আছিস শুভ্রা? জলদি চল, গেট ধরতে হবে তো। শুভ্রা নিজের বিষণ্ণ চোখ দুটো মাটির দিকে নামিয়ে খুব মৃদু স্বরে বলল, তুই যা বোন, আমার এসবের মাঝে যেতে ইচ্ছে করছে না। মিহি দুই কোমরে হাত দিয়ে কৃত্রিম রাগে মুখ বাঁকিয়ে বলল, কদম কোনো বাহানা শুনবো না, চল বলছি। আমরা সব কাজিনরা মিলে আজ 1,00,000 টাকা আদায় করেই ছাড়বো। শুভ্রা মুখে আবারও একরাশ না বোধক শব্দ উচ্চারণ করতে চাইল, কিন্তু মিহি তার কোনো উজুর আপত্তি না শুনে জোর করেই তার হাতটা টেনে নিয়ে এলো বাড়ির সাজানো গেটের সামনে। সেখানে তখন উৎসবের আমেজ তুঙ্গে। ফিতার ওপাশে বরপক্ষের তুর্য, রিফাত আর ঈশান বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে সোনালি শেরওয়ানির আভিজাত্য নিয়ে রাজপুত্রের মতন শোভা পাচ্ছে শুভ্র। আমন্ত্রিত অতিথিরা ততক্ষণে অন্দরে প্রবেশ করেছে। গেটের উপরে থরথরে সাজানো রকমারি মিষ্টি আর কাচের গ্লাসে ভরা রঙিন শরবত, সব কাজিনরা মিলে সেখানে এক মায়ার বৃত্ত তৈরি করে। আজ এখানে এক লোভনীয় খেলা হবে। শরবতের গ্লাসের নিচে 1,000 টাকার মচমচের নোট রেখে সেই শরবত বরপক্ষের কাউকে তুলে নিতে হবে। যদি কোনো চতুর লোক নিখুঁত কৌশলে সেই গ্লাস তুলে শরবতটুকু উদরস্থ করতে পারে, তবে ওই 1,000 টাকার নোট চলে যাবে বরপক্ষের পকেটে। আর যদি কোনো ভুল চালে তারা হেরে যায়, তবে দণ্ড হিসাবে তার দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে কনে পক্ষকে। শুভ্রা গেটের এক কোণে এসে লোকচক্ষুর আড়ালে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মিহি 1,000 টাকার নোটটি আঙুলের ডগায় পেঁচিয়ে ফিতার ওপারে দাঁড়িয়ে থাকা বরপক্ষের সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জের সুরে বলল, এই নিন আমাদের শর্তের টাকা। এবার আপনাদের দলের কোন বীর পুরুষ আছেন যিনি এই টাকা ছুঁয়ে শরবতের গ্লাস তুলবেন? রিফাত নিজের কলারটা হালকা ঝাঁকিয়ে বেশ একটা ঝাঁকালো ভাব নিয়ে বলল, আরে এ তো ডাল ভাত ব্যাপার, দাও দেখি টাকাটা আমার কাছে। তার এমনি উৎসাহী সংলাপ আর কনেপক্ষের সব কাজিনরা একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। মিহি মুচকি হেসে রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয় টাকাটা গুজে দিয়ে বলল, বেশ তো, দেখা যাক আপনার কেমন সাহস। তবে মনে রাখবেন মিস্টার, এই খেলার নিয়ম কিন্তু বড্ড কড়া। যদি টাকাটা দিয়ে গ্লাস তুলে শরবতটা শেষ করতে পারেন,
তবে এই টাকা আপনাদের। আর যদি একটু এদিক ওদিক হয় তবে ডাবল টাকা জরিমানা গুনে তবে ভেতরে ঢুকতে হবে। রিফাত টাকাটা হাতে নিয়ে বুক ফুলিয়ে একটু হাসল। ঠিক তখনই পাশ থেকে তুর্য এসে তার কাঁধে হাত রেখে ফিসফিস করে সতর্কতা দিল। রিফাত সাবধানে করিস কিন্তু, একটু এদিক ওদিক হলেই মান সম্মান সব শেষ। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতা। সবার চোখ গিয়ে আটকেছে রিফাতের আঙুলের ডগায়। রিফাত গভীর মনোযোগ দিয়ে 1000 টাকার কচকচে নোটটি শরবতের গ্লাসের নিচে সেই রূপলি ট্রের সরু ফাঁক গলে ভেতরে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। উপস্থিত সবার চোখ তখন কৌতূহলেই চকচক করছে। রিফাত কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে অতি সাবধানে ধীরে ধীরে টাকাটা গ্লাসের ভেতরে ঢুকিয়ে ফেলল। টাকাটা ভেতরে ঢুকতেই বরপক্ষের ছেলেরা এক যোগে উল্লাসে ফেটে পড়ল। কেউ কেউ হাততালি দিয়ে ছন্দের সুরে চেঁচিয়ে উঠল, রিফাত রিফাত রিফাত। কিন্তু আসল খেলা তো এখনও বাকি। টাকা ঢুকলেও রিফাত এখন গ্লাসটা তোলার সাহস পাচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে টাকার কোনা ধরেই একটু টান দিলেই ভরপুর গ্লাসের শরবতের গ্লাসটা উল্টে গিয়ে সব রস মাটিতে মিশে যাবে। রিফাতের এমন কিংকর্তব্য বিমূঢ় আর কাচুমাচু দশা দেখে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়তে লাগলো। এতক্ষণে মেঘাচ্ছন্ন মন কেমন যেন এক ফুৎকারে উবে গেল। শুভ্রা সেও আর নিজের ভেতরের এই বাঁধ ভাঙা আনন্দ চেপে রাখতে পারল না। এক রাশ মুক্ত ছড়ানো খিলখিল হাসিতেই মুখরিত হয়ে উঠল চারপাশ। আর ঠিক সেই মায়াবী মুহূর্তেই ঈশান এক তীব্র মুগ্ধতা নিয়ে তাকালো শুভ্রার ওই চাঁদের মুখ মতো হাসি মুখটার দিকে। আর চেনা গণ্ডি পেরিয়ে মনটা যেন এক লহমায় হারিয়ে গেল। মেয়েটার ফর্সা গালে আবারও সেই চেনা টোল পড়েছে। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ঈশান ভাবল, ইস কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে আজ। শুভ্রা হাসতে হাসতেই এবার তার রূপলি কণ্ঠে সুর ছিটকে দিল রিফাতের দিকে। কি হলো রিফাত ভাইয়া? কিছুক্ষণ আগে তো নিজেকে খুব বড় বীর পুরুষ দেখাচ্ছিলেন, এখন হাত কাঁপছে কেন আপনার? এবার গ্লাসটা তুলুন দেখি। রিফাত নিজের কলারটা আর একটু উঁচিয়ে বুক টান টান করে বেশ বীরত্বের সুরে বলল, আরে আমি কেন ভয় পাবো, এই তো এখনই তুলে দিচ্ছি। কথাটা শেষ করেই সে নিজের হাতে ডান হাতের 2 আঙুলে মচমচে নোটটা চেপে ধরল আর অন্য হাতে উপর হয়ে থাকা কাঁচের গ্লাসটা শূন্যে তোলার চেষ্টা করল। কিন্তু বিধির বাম, গ্লাসটা সামান্য একটু উপরে উঠতেই ভারসাম্য হারিয়ে উল্টে গেল। আর মুহূর্তের মধ্যেই ভেতরে সবটুকু রঙিন শরবত ট্রের উপরে দিয়ে গাড়িতে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ব্যাস, চারপাশ জুড়ে কনেপক্ষের মেয়েদের আনন্দের শোরগোল আর চিৎকার আকাশ ছুল। মিহিব 2 হাত তুলে বিজয়ের উল্লাসে নেচে উঠে বলল, ইয়ে, আমরা জিতে গেছি। এবার আমাদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে তবে ভেতরে ঢুকতে হবে মিস্টার, নয়তো আজ আর বউ নিয়ে ঘরে ফেরা হবে না। এমন ভরা মজলিসে বাজি হেরে গিয়ে রিফাত লজ্জায় লাল হয়ে বন্ধুদের পেছনে মুখ লুকানোর চেষ্টা করতে থাকে। ঈশান নিজের ঠোঁট কামড়ে ধরে কোনো রকমে ভেতরের উপচে আসা হাসিটা চেপে রাখে। তুর্য পকেটে হাত দিয়ে বেশ দাতা কর্ণের মতো ভাব দেখিয়ে বলল, আচ্ছা বাবা, মানলাম আমরা হেরেছি, আবার বলো কত টাকা চাই তোমাদের? আড়ালে লুকিয়ে থাকা শুভ্রা চঞ্চলার রূপটি যেন এক পলকে ফিরে গেল। সে ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে আভিজাত্যের সুরে বলল, পুরো 2 লাখ টাকা চাই শরবত তোলার খেলায়। হারার জরিমানা হিসেবে 1 লাখ, আর আমাদের বোনকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার গেট সালামি 1 লাখ। এখন আর অযথা তর্ক না করে ভালো ছেলের মতো টাকাগুলো দিয়ে দিন দেখি। শুভ্রার মুখে এত বড় অঙ্কের ডিমান্ড শুনে তুর্যর চোখ দুটো গোল গোল করে একটু সামনের দিকে ঝুঁকে এলো। তারপরে কপালে হালকা ভাঁজ ফেলে রসিকতার সুরে বলল, বলো কি হে রূপবতী, টাকা কি গাছে পাতা নাকি যে বললে গাছ থেকে জটপট ছিঁড়ে নিয়ে তোমার হাতে তুলে দিলাম? শুভ্রা তুর্যের দিকে আরেকটু ঝুঁকে এসে চোখের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটিয়ে তুলল। আর আপনারা পুরুষ নাকি ছাগল? এত বছর ধরে বড় চাকরি আর বিজনেস করেও এই শুভ দিনে মাত্র 2 লাখ টাকা পকেট থেকে বের করতে পারছেন না? শুভ্রার এই ধারালো আর চটজলদি জবাবে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ল একে অপরের গায়ে। তুর্য তো পুরো আকাশ থেকে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে করুণ চাউনিতে তাকিয়ে নালিশের সুরে বলল, বাই,
তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবে? কিছু একটা বলো। এই মেয়ে সবার সামনে আমাদের সোজা ছাগল বানিয়ে দিল। আমরা কি ছাগল? এই অপমান কি মেনে নেওয়া যায় ভাই? কত বড় অপমান! তুর্যের কথায় ঈশান এতক্ষণ চুপ থাকলেও এবার আর স্থির থাকতে পারল না। তার শান্ত ও গভীর চোখ দুটো সোজা গিয়ে নিবদ্ধ হলো শুভ্রার ওই মায়াবী মুখের উপর। সে 2 কদম এগিয়ে এসে একদম বরফ শীতল আর শান্ত গলায় বলল, কাউকে এভাবে ছাগল বলাটা রাইট তোমার নেই শুভ্রা।